Hello friends, welcome back to my channel Arindam's Miscellany. This is Arindam Shamaddar. Well, I have told you in my previous video that I am going to start a rhetoric series to help people out in case of understanding how to solve the problems of rhetoric. Well, this is my second video on rhetoric where I am going to define what is simile as well as I'm going to provide the definition of what is metaphor. Basically, today the topic of my discussions include metaphor and simile, their definitions, examples, how can we differentiate metaphor from simile. Before starting my video, I will show you the picture of the class under which simile and metaphor come. এবার আমি তাহলে তোমাদের ডেফিনেশন অফ সিমিলিটা একবার বলে দিই। সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস হ্যাজ বিন ড্রন ইন অ্যান এক্সপ্লিসিট ম্যানার এবং দেয়ার আর সাম মার্কার্স টু আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ আ সিমিলি অর নট। হোয়াট আর দ্য মার্কার্স? দ্য ইউজ অফ অ্যাডভার্বস লাইক সো, as, such, like. These are generally the markers to identify simile. অর্থাৎ সিমিলি কাকে বলে না, যখন দুটো ডিফারেন্ট অবজেক্টসের মধ্যে কম্পেয়ার করা হবে, কম্প্যারিজনটা এক্সপ্লিসিট হবে, অর্থাৎ আমি যেটা দেখে বুঝতে পারবো, আমি যেটা খুব ক্লিয়ারলি দেখে আইডেন্টিফাই করতে পারবো, তাকে বলছি এক্সপ্লিসিট। আচ্ছা, দুটো ডিফারেন্ট অবজেক্ট, তাদের মধ্যে এক্সপ্লিসিট কম্প্যারিজন এবং চেনবার উপায় হচ্ছে কিছু অ্যাডভার্বের ব্যবহার। কীরকম জাতীয় অ্যাডভার্ব? যেমন উদাহরণস্বরূপ তোমাদের বললাম লাইক, সো, অ্যাস, সাচ, এই জাতীয় জিনিসগুলো যখনই থাকবে আমাদের ক্ষেত্রে এগুলো বুঝতে সুবিধা তৈরি করে দেবে যে দেখো এইগুলোই হচ্ছে সিমিলি। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো আমি বললাম যে রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। খেয়াল করো, প্রথমটা যেটা তোমরা আইডেন্টিফাই করবে, কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস। অবভিয়াসলি রাম একজন মানুষ বা মানুষের নাম এবং লায়ন ইজ অ্যান অ্যানিম্যাল। তাহলে দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। পয়েন্ট অফ কম্প্যারিজন বা পয়েন্ট অফ রিজেম্বলেন্স, দুজনের মধ্যে তো কিছু মানে কিসের ওপর ভিত্তি করে কম্প্যারিজনটা করা হচ্ছে সেটা তো আমায় আইডেন্টিফাই করতে হবে। সেটাই তো এক্সপ্লিসিট ম্যানারে করতে পারলে তবেই তো তাকে আমরা সিমিলি বলবো। তাহলে দেখো, রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন, তাহলে পয়েন্ট অফ কম্প্যারিজন বিং দেয়ার স্ট্রেংথ। রাম ঠিক ততটাই শক্তিশালী যতটা কিনা একটা সিংহ। তাহলে দুজনে পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ দেয়ার স্ট্রেংথ, উইচ ইজ ভেরি মাচ এক্সপ্লিসিট ফ্রম দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড স্ট্রং ইন দ্য সেন্টেন্স, তাই তো? এবার 3 নম্বর মার্কারটা দেখো, is as. রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য লায়ন, লায়নের মতোই স্ট্রং। তাহলে কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস, এটা হলো আমার প্রথম ফ্যাক্টর অফ আইডেন্টিফিকেশন। 2 নম্বর হচ্ছে ইউজ অফ অ্যাজ। 3 নম্বর হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজনটা হচ্ছে স্ট্রেংথ উইচ ইজ এক্সপ্লিসিট ইন ম্যানার। তাহলে 3টে ক্রাইটেরিয়া কিন্তু যেটা ডেফিনেশনে বলা হচ্ছিল যে কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস, লিঙ্ক মানে যেগুলো থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেগুলো হচ্ছে অ্যাস, অ্যাস, সো, সাচ, লাইক, এইগুলোর ব্যবহার। আর 3 নম্বর হচ্ছে এক্সপ্লিসিট ম্যানারে কম্প্যারিজনটা হবে। 3টে ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, এগুলোকে কিন্তু আমরা বলবো সিমিলি। এবার দেখো, সিমিলির আমি আরও কিছু উদাহরণ তোমাদের একটু পড়ে শুনিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। টি.এস. এলিয়টের প্রুফ অফ কবিতায় খুব বিখ্যাত একটা লাইন আছে, ঠিক আছে? তো প্রুফ অফ কবিতাটার পুরো নাম অ্যাকচুয়ালি লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। তো শুনে মনে হচ্ছে খুব রোম্যান্টিক একটা কবিতা হবে, আদৌ লাভ কিচ্ছু নেই, এটা একটা আইরনিক্যাল টাইটেল। যখন আইরনি বোঝাবো হয়তো এখানে আমি আবার আসবো। তো এই কবিতার একটা বিখ্যাত লাইন আছে, কবিতাটা শুরুই হচ্ছে, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. এই যে দুটো লাইন আমি পড়লাম, আর একবার পড়ছি শোনো। when the evening is spread out against the sky
লাইক আ পেশেন্ট ইথারাইজড আপন আ টেবিল। এটা দেখো সিমিলি, কী করে আমি চিনলাম? দেখো প্রথমেই লাইকের ব্যবহার হচ্ছে। দ্বিতীয়ত কম্প্যারিজনটা কার কার মধ্যে হচ্ছে, সেন্টেন্সটা আরেকবার পড়ছি শোনো। ওয়েন দি ইভিনিং ইজ স্প্রেড আউট আগেনস্ট দ্য স্কাই, যখন আকাশে ইভিনিংটা স্প্রেড আউট করছে আমি দেখতে পাচ্ছি, কিরমভাবে স্প্রেড আউট করছে? লাইক আ পেশেন্ট ইথারাইজড আপন আ টেবিল, যেমনভাবে একজন পেশেন্টকে টেবিলে শুইয়ে ইথারাইজড করা হয়, অ্যানেস্থেশিয়া দিয়ে ইথারাইজড করা হয়, তো ঠিক সেইভাবে যেন আকাশে ইভিনিংয়ের আমেজটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কম্প্যারিজন করা হচ্ছে কাদের মধ্যে? ইভিনিং এবং পেশেন্ট, টু ডিফারেন্ট অবজেক্টস, এই দুটোর মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে এক্সপ্লিসিটলি, বুঝতেই পারছি। এবং এখানে এই যে কম্প্যারিজনটা করা হচ্ছে সেটা আমি কি করে আইডেন্টিফাই করতে পারলাম যে এটা সিমিলি? দেখো, ইউজ অফ লাইক। ইন বিটুইন এটা বলে রাখা দরকার যে এই ভিডিওতে আমি যে ডেফিনেশনগুলো দিলাম বা যে এক্সাম্পলগুলো নিয়ে ডিসকাস করলাম এগুলোর সবকটাই আমি আমার ব্লগে আপলোড করে দিয়েছি। প্লিজ যাও, ভিজিট দ্য ব্লগ অ্যান্ড ইউ উইল গেট এভরিথিং দেয়ার। ব্লগের লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমার ব্লগের নাম হলো অরিন্দমস মিসেলেনি: an arena of English language and literature. Now we will move on to the discussion of metaphor. Metaphor is a figure of speech in which a comparison between two different objects has been done, but in an implicit manner. Simile ক্ষেত্রে in an explicit manner, metaphor ক্ষেত্রে in an implicit manner. সিমিলির ক্ষেত্রে আমরা জিনিসটা খুব সহজে দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু মেটাফরের ক্ষেত্রে কম্প্যারিজনটা যখন দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে হবে তখন আমরা কিন্তু কম্প্যারিজনটা দেখতে পারবো না। আমাদের কিন্তু কম্প্যারিজনটা বার করে আনতে হবে ভেতর থেকে, যেটা লুকোনো রয়েছে, ইমপ্লিসিট ম্যানারে রয়েছে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। টেনিসনের একটা খুব বিখ্যাত কবিতা আছে, ইউলিসিস। সেই কবিতায় একটা সুন্দর লাইন ব্যবহার করা হয়েছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। যখন ইউলিসিস কবিতাটা তোমরা পড়বে, নিশ্চয়ই কোনো না কোনো ফেজে পড়ে মানে হয়তো পড়েছো বা ভবিষ্যতে পড়বে, কারণ খুব ইম্পর্টেন্ট কবিতা, জেনারেলি থাকেই, সবাই পড়ে। তো এই কবিতাটা যখন তোমরা পড়বে এই লাইনটা তোমরা পাবে, খুব বিখ্যাত লাইন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, LEES। লিস কথাটার মানে কি? লিস কথাটার মানে হচ্ছে দ্য রেমন্যান্স, দ্য রিমেইনিং পার্টস অফ আ লিকার। কোনো কিছু পানীয় বস্তুর একদম তলানিতে যেটা পড়ে থাকে সেটাকে বলে লিস। ধরো তুমি যখন চা খাও, একদম শেষ চুমুকে যে তলানি অংশটা থাকে তোমার কাপে সেটাকে বলছে লিস। জেনারেলি লিস বলতে আমাদের এই কোনো কিছু লিকারের রেমন্যান্ট বা রিমেইনিং পার্টটার কথাই মনে পড়ে। কিন্তু দেখো এখানে স্পিকার অফ দ্য পোয়েম ইজ সেইং দ্যাট আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। তাহলে হেয়ার লাইফ ইজ কম্পেয়ার টু সাম কাইন্ড অফ লিকার। জীবনকে কম্পেয়ার করা হচ্ছে কোনো লিকার বা পানীয়র সঙ্গে, যেটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখো আগের ক্ষেত্রে কিন্তু কম্প্যারিজনটা চোখে পড়ছিল, পয়েন্ট অফ কম্প্যারিজনটা আমি আইডেন্টিফাই করতে পারছিলাম যে কতটা এক্সপ্লিসিট, স্ট্রং কথাটা ব্যবহারের মধ্য দিয়ে, যে রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। কিন্তু এখানে দেখো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, প্রথমে শুনে আমাদের মনে হবে আরে জীবনকে শেষ অবধি খাবে মানে? দেয়ার ইন লাইজ দ্য চার্ম অফ রেটরিক। রেটরিক কী করে? কোনো কিছুর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে, যেটাকে অত্যন্ত সহজ সরলভাবে বলে দেওয়া যায়। রেটরিক সেটাকেই আরও সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে, এটাই তো রেটরিকের কাজ, তাই জন্যই তো আমরা অলঙ্কার শাস্ত্র পড়ছি। তো এখানে দেখো বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, তাহলে লিস কার হয়? লিকারের। কিন্তু এখানে মানে স্পিকার বলছেন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, অর্থাৎ আমি জীবনকে একদম শেষ পর্যন্ত রিলিশ করব, এনজয় করব, উপভোগ করব। তাহলে যেভাবে আমি একটা লিকারের বা কোনো পানীয়কে যেমন আমি শেষ অবধি সিপ করি, পান করি, SIP সিপ, generally any kind of generally we sip any kind of liquor, we eat food, we drink and we sip tea or coffee, ঠিক আছে? তো যেমনভাবে আমরা
কোনো লিকারের শেষ পর্যন্ত তলানি অবধি আমরা সিপ করি, সেরমভাবে স্পিকার এখানে বলছে যে জীবনটা যেন কাইন্ড অফ লিকার, এবং জীবনটাকে স্পিকার বলছে যে আমি শেষ পর্যন্ত রিলিশ করব, এনজয় করব, সেভার করব, উপভোগ করব। তাহলে হেয়ার দ্য কম্প্যারিজন ইজ ড্রন বিটুইন লাইফ অ্যান্ড এনি কাইন্ড অফ লিকার, দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন বিং implicit here. The point of comparison is implicit. কোন দিক থেকে ইমপ্লিসিট? এই যে দুটোই আমি শেষ পর্যন্ত রিলিজ করব, একটু একটু করে শেষ পর্যন্ত উপভোগ করব। দেখো আগেরটায় স্ট্রং শব্দটা ব্যবহার ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পেরেছিলাম, কিন্তু এখানে ওরকম কোনো শব্দ ব্যবহার নেই। তাই জন্য মেটাফরের কিন্তু সিমিলির সঙ্গে এটাই ডিফারেন্স। সিমিলিতে যখন কম্প্যারিজনটা এক্সপ্লিসিট হচ্ছে, মেটাফরের ক্ষেত্রে সেই কম্প্যারিজনটা ইমপ্লিসিট হচ্ছে, আমাদের খুঁজে বার করতে হবে কম্প্যারিজনটা। চলো আমি আর একটা কুইক এক্সাম্পল দিয়ে দিই মেটাফরে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই এক্সাম্পলটা হচ্ছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। এখানে কিন্তু কম্প্যারিজনটা আমরা আবার দেখতে পাচ্ছি না। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, একটা সিম্পল একটা সেন্টেন্স দেওয়া আছে, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, কিন্তু এখানে কম্প্যারিজনটা কাদের মধ্যে করা হচ্ছে? ইন দিস লাইন উই হ্যাভ অ্যান এক্সাম্পল অফ মেটাফর, বিকজ হিয়ার we compare life with a good food in an implicit manner and transfer spice which adds flavor to food to life. অর্থাৎ এখানে দেখো কম্প্যারিজনটা করা হচ্ছে, ভ্যারাইটি কিসে থাকে? খাবারে তো, তাই তো? স্পাইস, ভ্যারাইটি এগুলো কিসে থাকে? খাবারে। এখানে বলছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, তাহলে এখানে খাবারের সঙ্গে জীবনের কম্প্যারিজন করা হচ্ছে, যেখানে পয়েন্ট অফ কম্প্যারিজনটা ইমপ্লিসিট দেখা যাচ্ছে না, কিন্তু এই ভ্যারাইটি শব্দটার মধ্য দিয়ে আমরা ডিপে যখন যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে ভ্যারাইটি, স্পাইস এগুলো সাধারণত কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে? অবভিয়াসলি ফুডের সঙ্গে। তাহলে যেমনভাবে ফুডে কোনো খাবারের মধ্যে যেরকম ভ্যারাইটি থাকে, তেমনি জীবনের মধ্যে ভ্যারাইটির কথা বলা হচ্ছে। তাহলে হেয়ার বা বলবো ইন দিস লাইন উই ফাইন্ড অ্যান এক্সাম্পল অফ মেটাফর and the point of comparison is implicit, but it is an implicit comparison between life and food. ঠিক আছে? এবং যেমনভাবে আর কি ফ্লেভার ফুডকে ভ্যারাইটি প্রোভাইড করে, সিমিলারলি ভ্যারাইটি রেন্ডার্স মানে ভ্যারাইটি ইজ নিডেড ইন লাইফ। তো এই কম্প্যারিজনটা করা হচ্ছে মেটাফরের মধ্যে। আশা করি মেটাফরটা বোঝাতে পারলাম এবং তার সঙ্গে সিমিলির ডিফারেন্সটা বোঝাতে পারলাম। সিমিলিতে সবসময় খেয়াল রাখবো ওটা এক্সপ্লিসিট, মেটাফরে ইমপ্লিসিট কম্প্যারিজন। So that's it for this video. We will meet in the next week with new figures of speech. Keep following me and keep visiting my blog. Subscribe to my YouTube channel or Ingram's Miscellany.